হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ক সম্বন্ধে একটু বেসিক কিছু আইডিয়া নেব। কেন কি এরপরে আমরা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, মেকানিক্যাল এনার্জি এগুলো পড়ব। তো এগুলোর সাথে সাথে ওয়ার্ক এর একটা ভালো সম্পর্ক রয়েছে। আমরা যদি ওয়ার্ক বিষয়টা নিয়ে বেসিক আইডিয়া কিছুটা বানিয়ে নিই, তাহলে ওগুলো বুঝতে আমাদের খুব সুবিধা হবে। আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি যে সমস্ত টপিকগুলো ধরে ধরে করাচ্ছি, এখানে কিন্তু অনেক এমসিকিউ কোশ্চেন আছে। এখান থেকে তোমরা এই প্রত্যেকটা টপিক যদি ঠিকঠাকভাবে করো বা লিখে রাখো, এগুলোই কিন্তু তোমাদের এক্সামে ঘুরে ফিরে আসবে। এরপরেও আমি অনেক এমসিকিউ নিয়ে আসবো ধীরে ধীরে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সিলেবাসটাকে A to Z কমপ্লিট করা। ম্যাথে যেমন করেছি, ফিজিক্সেও পুরো কমপ্লিট করব। তারপরে ধীরে 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 আমি কিন্তু এমসিকিউগুলো নিয়ে আসতে থাকবো, কারণ এক্সামটা আমাদের এখনও অনেকটা সময় পরে হবে। এখানে প্রথমে যেটা জানবো, হোয়াট ইজ ওয়ার্ক। ওয়ার্ক ইজ দ্য এনার্জি ট্রান্সফার্ড টু অর ফ্রম অ্যান অবজেক্ট ভায়া দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স। কি বলেছে? ওয়ার্ক ইজ দ্য এনার্জি। ওয়ার্ক কিন্তু এক এক ধরনের এনার্জি। কি বলেছিলাম? এনার্জি ট্রান্সফার হবে। দেখো, এনার্জি ট্রান্সফার্ড টু অর ফ্রম অ্যান অবজেক্ট। কোনো একটা অবজেক্টের প্রতি হতে পারে, আবার কোনো একটা অবজেক্ট তোমাকে কিন্তু এনার্জির মাধ্যমে কিছু একটা ওয়ার্ক করতে পারে। কি হবে? ভায়া দ্য ফোর্স, অ্যাপ্লিকেশন অফ ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট। যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে সেদিকেই কিন্তু তোমার ওয়ার্কটা হবে। কেন? দেখো, এগুলো প্রত্যেকটা একে অপরের সাথে জড়িত। ওয়ার্ক, এনার্জি, ফোর্স, এগুলো প্রত্যেকটা। দেখো, ইন ডিটেলসে আমরা যদি ম্যাথামেটিক্যালি ফোর্সের ধারণা জানতে চাই, তাহলে খুব সংক্ষেপে বলা যায় দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ ওয়ার্ক? দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা লিখতে পারি ডব্লু। ডব্লু ইজ এ ওয়ার্ক অ্যান্ড ফোর্স ইজ এফ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট উই আর ডিনোটিং বাই এস। সো এফ ডট এস। যেহেতু ডিসপ্লেসমেন্ট এবং ফোর্স দুটোই ভেক্টর কোয়ান্টিটি এবং এদের ডট প্রোডাক্ট আমরা বের করছি, তাহলে ডট প্রোডাক্টকে তুলে দিতে চাইলে কি হবে? কস থিটা দ্বারা আমাদেরকে কিন্তু গুণ করতে হবে। এগুলো ম্যাথামেটিক্যালি গ্রাফের মাধ্যমে এসছে। তো এফ মডুলাস অফ এস ইন্টু কস থিটা। এটা হচ্ছে আমাদের ওয়ার্কের একটা বেসিক ডেফিনেশন। তোমরা এটাও মনে রাখতে পারো যে দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কেন কি? ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দুটো ভেক্টর কোয়ান্টিটি। দুটো ভেক্টর কোয়ান্টিটিকে তুমি যদি প্রোডাক্ট করো, তাহলে তুমি স্কেলার কোয়ান্টিটি পাবে। তাহলে আমাদের ওয়ার্ক কি হচ্ছে বলো তো? একটা স্কেলার কোয়ান্টিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ক ইজ আ স্কেলার কোয়ান্টিটি। আমরা পড়েছিলাম এনার্জি অলসো ইজ আ স্কেলার কোয়ান্টিটি, বাট ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এগুলো মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিস। এসআই ইউনিট কি বলতো? ওয়ার্কের এসআই ইউনিট হবে নিউটন মিটার। নিউটন ইন্টু মিটার। দেখো, আমি ওয়ার্কের 3টে ইউনিট লিখেছি, কারণ যে কোনো একটা ইউনিট তুলে দিতে পারে। স্পেশালি আমরা জুল ব্যবহার করি ম্যাক্সিমাম টাইম। জুল হতে পারে, অথবা কিলোগ্রাম, মিটার স্কোয়ার অ্যান্ড সেকেন্ড স্কোয়ার। 3টে ইউনিটই আসতে পারে। 3টেই কিন্তু তোমার ওয়ার্কের ইউনিট। কিন্তু এগুলো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি, আলাদা আলাদা সিচুয়েশনে। সিজিএস ইউনিট তাহলে কি হবে? ডাইন ইন্টু সেন্টিমিটার। এখানে আর্ক এবং এখানে গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড স্কোয়ার। এখানে যদি এসআই ইউনিটে আমি 3টে ইউনিট পাই, তাহলে ডেফিনেটলি সিজিএসও আমি 3টে পাবো, তাই না? কারণ এসআই আর সিজিএস দুটো একই ক্যাটাগরিতে চলে, জাস্ট এটা একটা বড় ইউনিট, একটা ছোট ইউনিট, তাই তো? ডাইমেনশনটা কি হবে ওয়ার্কের? ml/t-2। ml/t-2। এবার দেখো, এটাকে তুমি খুব সহজে এখান থেকে ডিসকভার করতে পারবে। কেন কি? কিলোগ্রাম। কিলোগ্রাম মানে কি? মাস, তাহলে এম হয়ে গেল। ইনটু এম মানে কি? লেন্থ, তাহলে কি হবে? L2 ইন্টু এখানে কি হবে? T⁻²। কেন T⁻²? বলো তো? এখানে এস, এখানে বাই আছে, যেহেতু এখানে T⁻² হতো, তাহলে কি হবে? এটাকে T⁻² লেখা যায় না? তাহলে এখানে ml/t-2 কিন্তু আসবে। তাহলে ডাইমেনশনটাও আমি পেয়ে গেলাম। ml/t-2 ইজ দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছো আমি কিভাবে বলতে চাইছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তুমি যদি জানতে চাও, পুরো এই কোশ্চেনটাই তোমাকে তুলে দিতে পারে যে 1 জুল ইকুয়ালস টু কত আর্ক? 10⁵ আর্ক, 10⁷ আর্ক। তখন কিন্তু তোমাকে বলতে হবে 10⁷ আর্ক। আমরা পড়েছিলাম 1 নিউটন ইকুয়ালস টু, এটা হয়তো তোমাদের প্রত্যেকের মনে আছে, 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। ঠিক একইভাবে 1 জুল ইকুয়ালস টু আমরা কি পাই? 10⁷ আর্ক। বোঝা গেল? এগুলো কিন্তু রিলেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মনে রাখতে হবে।
আরও একটা রিলেশন আমাদের এখান থেকে অনেক সময় দিয়ে দিতে পারে, যেগুলো হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻19 জুল। 1 ইলেকট্রোভোল্ট ইজ ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻19 জুল দিয়ে দিতে পারে, সরাসরি কোশ্চেন তুলে দিতে পারে। আমাদের কিন্তু এই পয়েন্টগুলো নোট করে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। শর্ট কোশ্চেন তুলে এখান থেকেই হবে। আমি যদি এমসিকিউ নিয়ে আসি তাহলে ডেফিনেটলি এগুলো থেকেই নিয়ে আসবো। তাহলে এই পয়েন্টগুলো তোমরা ভালো করে খাতায় নোট করো এবং বারবার করে রিভিশন করতে থাকো। দিস ইজ ওয়ার্ক। তারপরে আমরা দেখো দুই ধরনের ওয়ার্ক সম্বন্ধে জানবো, এগুলো আসবে পরবর্তীতে যখন পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি আমি করাবো, এগুলো আসবে। পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক। হোয়াট ইজ পজিটিভ ওয়ার্ক? ভালো করে একটু ডেফিনেশনটা পড়ো, তাহলে বুঝতে পারবে। আ ফোর্স ইজ সেইড টু পজিটিভ ওয়ার্ক ইফ when applied, যখন ডেফিনেটলি আমরা অ্যাপ্লাই করব, ইট হ্যাজ কম্পোনেন্ট ইন দ্য ডাইরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তার মানে যেটা বলছে যে তোমার যে অ্যাকচুয়ালি ওয়ার্কটা কি ভায়া ফোর্স হয়, আলটিমেটলি ফোর্সের জন্যই তো ওয়ার্কটা হবে। তাহলে তোমার ধরো ফোর্সটা এই সাইডে হচ্ছে, কোনো একটা অবজেক্টের ফোর্সটা তোমার এই সাইডে হচ্ছে, এই সাইডে ধরো ফোর্স করছো। ঠিক একইভাবে এই ফোর্স করার জন্য তোমার যে অবজেক্ট আছে তার ডিসপ্লেসমেন্টটাও ঠিক একই সাইডে হচ্ছে, মানে এস এর ডিসপ্লেসমেন্টটাও এই সাইডে হচ্ছে। তার মানে তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে ডাইরেকশন অফ ফোর্স অ্যান্ড ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট আর সেম। ডাইরেকশন অফ ফোর্স অ্যান্ড ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্টস আর সেম। সেই ক্ষেত্রে যে ওয়ার্কটা হবে সেই ওয়ার্কটাকে কিন্তু আমরা বলবো পজিটিভ ওয়ার্ক। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফোর্সের ডাইরেকশনটা যদি একই দিকে হয় তাহলে আমাদের যে ওয়ার্কটা হবে সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। তুমি যদি একটা এক্সাম্পল জানতে চাও তাহলে দেখো এক্সাম্পলটাকে এটা খেয়াল করো। পুশিং সামথিং হরাইজন্টালি, ধরো এটা একটা তোমার হরাইজন্টাল লাইন, এটা তোমার একটা হরাইজন্টাল লাইন, এবং এখানে তুমি একটা অবজেক্ট আছে, এখানে তুমি একটা অবজেক্ট রেখেছো। এই অবজেক্টটাকে তুমি পুশ করছো, ঠেলছো সামনের দিকে, তুমি পুশ করছো, তুমি এই অবজেক্টটাকে এই দিক থেকে এইদিকে পুশ করছো। ভালো করে খেয়াল করো, তুমি কিন্তু এই সাইডে পুশ করছো, তাহলে কি হবে? অবজেক্টটা নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবে। সামনের দিকে যদি এগিয়ে যায়, তুমি দেখো ফোর্সটা কি কোন দিকে? এই দিকে ক্রিয়া করছো। তোমার ডিসপ্লেসমেন্টও কি হচ্ছে? এই সাইডেই হচ্ছে। তাহলে ফোর্সও তোমার যে সাইডে, ডিসপ্লেসমেন্টও ঠিক একই রকম সাইডে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমার যে ওয়ার্কটা হবে সেটা কিন্তু পজিটিভ ওয়ার্ক। তুমি যত নেগেটিভ ওয়ার্ক জানতে চাও, তুমি যদি নেগেটিভ ওয়ার্ক জানতে চাও তাহলে কি হবে? তাহলে ডেফিনেটলি তুমি পজিটিভ ওয়ার্ক বুঝে গেছো, তাহলে নেগেটিভ ওয়ার্ক সরাসরি বুঝতে পারছো যে ডাইরেকশন এবং ডিসপ্লেসমেন্ট দুটো ভিন্ন হবে। ডাইরেকশন এবং ডিসপ্লেসমেন্ট দুটো ভিন্ন হবে। তুমি এরকম একটা পার্ট মানে রিয়েল লাইফে এক্সাম্পল তুমি মানে কনসিডার করতে পারো। যখন দড়ি টানাটানি খেলা তোমরা জানো, দড়ি টানাটানি খেলা, একটা দল এখানে থাকে আরেকটা দল এখানে থাকে এবং তারা দুজনে একটা দড়িকে টানতে থাকে দুজনে, এবং এখানে ধরো একটা মিডল পয়েন্ট রাখা আছে। অনেক সময় কি হবে, এ তো এদিকে বলটা টানছে, এদিকে টানছে, তাই না? এদিকে টেনে নিয়ে আসছে, আবার এ কি করছে, এদিকে টেনে নিয়ে আসছে। আলটিমেটলি দেখো যদি এর ফোর্সটা বেশি হয়, এই যে এই ব্যক্তির ফোর্স বেশি হয়, তাহলে কি হবে? এদিকে টানবে, আবার এর ডিসপ্লেসমেন্টটা এদিকে হচ্ছে, মানে এর ফোর্স এদিকে হওয়া সত্ত্বেও এ কিন্তু এই সাইডে ডিসপ্লেসমেন্ট করে দিতে পারে। কেন কি? এ হচ্ছে দুর্বল, এ হচ্ছে দুর্বল লোক। বোঝা গেল? এ হচ্ছে দুর্বল লোক, উইক পারসন। ওই কারণে কি হবে, এ ফোর্স করছে এই সাইডে। দেখো আমি ফোর্সের ডাইরেকশনটা কোন সাইডে দিই, ফোর্স করছে এই সাইডে তোমার, মানে রাইট হ্যান্ড সাইডে। তো মানে আমাদের হাতের, তুমি যদি ভালো করে দেখো আমাদের হাতের রাইট হ্যান্ড সাইডের দিকেও ফোর্স করছে, কিন্তু ডিসপ্লেসমেন্টটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। কারণ তো ও উইক, ও এদিকে চলে আসে, হেরে যাবে। ওই কারণে কিন্তু এখানে যে তোমার ওয়ার্কটা হচ্ছে সেই ওয়ার্কটা কিন্তু হচ্ছে তোমার নেগেটিভ ওয়ার্ক, সেই ওয়ার্কটা কিন্তু নেগেটিভ ওয়ার্ক। বোঝা গেল? দড়ি টানাটানি খেলাতে, দড়ি টানাটানি খেলাতে, বোঝা গেল? আবার তুমি ধরো এরকম একটা কনসিডার করতে পারো, তুমি ধরো একটা অবজেক্টকে, তুমি ধরো একটা অবজেক্টকে উপরের দিকে তোলার চেষ্টা করছো, তুমি ডিসপ্লেসমেন্টটা উপরের দিকে নেবে, তুমি ডিসপ্লেসমেন্টটা উপরের দিকে নেবে, এবং সেক্ষেত্রে তোমার যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা, গ্র্যাভিটেশনাল মানে জিটা কোন দিকে হবে? নিচের দিকে হবে না? নিচের দিকে হচ্ছে, তো সেক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সটা তোমার নিচের দিকে, বাট তুমি একটা অবজেক্টকে মানে পার্টিকেলকে তুমি উপরের দিকে নিয়ে যেতে চাইছো। সেক্ষেত্রে দেখো তোমার ডিসপ্লেসমেন্টটা উপরের দিকে হওয়ার চেষ্টা করছে, বাট তোমার ফোর্সটা কিন্তু নিচের দিকে। এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ ওয়ার্ক হয়ে যাবে। এগুলো প্রচুর 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 পরিমাণে তুমি এক্সাম্পল পাবে। তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে কোনগুলো নেগেটিভ ওয়ার্ক, কোনটা পজিটিভ ওয়ার্ক। বোঝা গেল? এবার তুমি যদি জিরো ওয়ার্ক, অনেক সময় আমাদেরকে কোশ্চিনে দিয়ে দিতে পারে যে কোন ধরনের, মানে একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলে দেবে এটা জিরো ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, নাকি হচ্ছে তোমার জিরো ওয়ার্ক না নেগেটিভ ওয়ার্ক। জিরো ওয়ার্ক মানে কি? তুমি ভালো করে খেয়াল করো, তুমি যদি একটা ওয়ালকে তুমি যদি বারবার করে ঠেলা দাও, তুমি ধরো একটা দেওয়াল আছে, তুমি দেওয়ালকে ঠেলা দিচ্ছ, তুমি দেওয়ালকে কি করছো বলো তো? ঠেলা দিচ্ছ। দেওয়ালটি কি সরবে? ভালো করে খেয়াল করো, দেওয়ালকে যদি তুমি ঠেলা দাও
তাহলে কি হবে, দেওয়ালটা কি সরবে? সেক্ষেত্রে সরবে না। তাহলে কি হবে, সেক্ষেত্রে জিরো হয়ে যাবে। কি হবে, ওয়ার্কটা কি হবে বলো তো, সেই ক্ষেত্রে জিরো হয়ে যাবে। তোমার যে ওয়ার্কটা সেই ক্ষেত্রে কিন্তু জিরো হয়ে যাবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? কোনো একটা দেওয়ালকে তুমি বারবার করে পুশ করছো বা পুল করছো, কোনোভাবে কিন্তু দেওয়ালের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমাদের যে ওয়ার্ক ডান সেটা কিন্তু জিরো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক অ্যান্ড জিরো ওয়ার্ক। চলো তারপরে যেটা বলবো আমি, কোশ্চেন নাম্বার 1, আমরা একটু আগেই একটা ফর্মুলা শিখলাম যে ওয়ার্ক ওয়ার্ক ইজ ইকুয়ালস টু ফোর্স ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। তুমি একটু যদি খেয়াল করো, এখানে আ বক্স ইজ মুভড অন হরাইজন্টাল সারফেস বাই অ্যাপ্লাইং ফোর্স 60 নিউটন। কত নিউটন? 60 নিউটন। মানে তোমার এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছ, এর উপরে তোমার একটা বল প্রয়োগ করা হচ্ছে, সেটা কি বলতো? 60 নিউটন। এর পজিশন হচ্ছে এ, এর পজিশন বি। এইখান থেকে এই যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, ভালো করে খেয়াল করো, এ থেকে বি এর যে ডিসপ্লেসমেন্টটা, এটা কত হয়েছে? 500 মিটার। এখান থেকে এটা হচ্ছে, এখান থেকে এখানে যে ডিসপ্লেসমেন্টটা সেটা কিন্তু তোমার 500 মিটার। বোঝা গেল? এই যেখানে বলা আছে ডিস্টেন্স কভার করেছে 500 মিটার। ওকে, তাহলে এবং তুমি আর একটু যদি খেয়াল করো, এখানে যে ফোর্সটা, এখানে যে ফোর্সটা, এটা তো রেজাল্টেন্ট ফোর্স। এগুলো হচ্ছে ভেক্টরের, মানে ভেক্টরের ল আছে। তুমি ভেক্টরের লগুলো যদি পড়ো তাহলে তুমি বুঝতে পারবে হোয়াট ইজ রেজাল্টেন্ট ভেক্টর, হোয়াট ইজ মানে পার্টিকুলার ভেক্টর। এগুলো কিন্তু আমাদের ভেক্টর থেকে আইডিয়া আসে। তাহলে এটা আমাদের রেজাল্টেন্ট ভেক্টর, ভেক্টর ইন দ্য সেন্স ফোর্স। এই ফোর্সটা আমাদের এইটার সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ভালো করে খেয়াল করো, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তুমি ডায়াগ্রামটাকে জাস্ট আমি ফর আন্ডারস্ট্যান্ডিং রেখেছি, তুমি ডায়াগ্রামটাকে না রেখেও তুমি কিন্তু সরাসরি অঙ্কটাকে করতে পারবে। দেখো ফোর্স এখানে কত দেওয়া আছে? 60। ভালো কথা। ডিসপ্লেসমেন্ট কত দেওয়া আছে? 500 অ্যাকর্ডিং টু কোশ্চেন। থিটার অ্যাঙ্গেল কত দেওয়া আছে? cos 60 ডিগ্রি। জাস্ট পুট করে দিলাম। তাহলে এখানে যেটা পেয়ে যাব 60 ইন্টু 500, cos 60 ভ্যালু কত বলো তো? 1/2। সিম্পলিফাই করো এটাকে এটা দিয়ে, কত হবে? 30। তাহলে এখানে তুমি যেটা পেয়ে যাবে 15,000 কিলো জুল। এবার এটাকে যদি তুমি সিম্পল, সরি, জুল হবে শুধুমাত্র, এর কারণ কি? এটা ওয়ার্ক, এটা তো ওয়ার্ক। এটাকে তুমি শুধুমাত্র কিন্তু কিলো জুলও লিখতে পারো, কারণ কি 1 জুল ইকুয়ালস টু 1000 কিলো জুল। আমরা জানি 1 কিলো জুল ইজ ইকুয়ালস টু 1000 জুল। এটা কিন্তু আমরা জানি। এই ক্ষেত্রে কিন্তু আমরা 15 কে জুল লিখতে পারি। বোঝা গেল? এটা আমি জাস্ট ফর্মুলা একটা শিখেছি, তার অ্যাপ্লিকেশন তোমাকে করিয়ে দেখালাম। কারণ কি আমরা শিখবো, তার অ্যাপ্লিকেশন শিখবো না, তা তো হতে পারে না। না, প্রত্যেকটা জিনিস আমাদের শিখতে হবে। দেখো, কনজারভেটিভ ফোর্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে দুই ধরনের ফোর্স শিখবো, কনজারভেটিভ আর নন কনজারভেটিভ। এগুলো এগুলো প্রত্যেকটা তোমার কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির সঙ্গে যুক্ত। ওয়ার্ক ডান বাই অর এগেনস্ট আ কনজারভেটিভ ফোর্স ডাজ নট ডিপেন্ড অন পাথ। দেখো তুমি এই টুকটাকে খেয়াল করো, কি বলেছে আমি? ডাজ নট ডিপেন্ড, ডাজ নট ডিপেন্ড অন পাথ। পাথের উপর ডিপেন্ড করবে না। তুমি তুমি ফোর্সটা যেভাবেই অ্যাপ্লাই করো, এবং তুমি শুধুমাত্র ডিপেন্ড করবে কার উপরে বলো তো? ইটস ডিপেন্ড অন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। ধরো তুমি এইখান থেকে একটা অবজেক্টকে, এই এ পজিশন থেকে তুমি একটা অবজেক্টকে বি পজিশনে নিয়ে যেতে চাইছো, তুমি বিভিন্নভাবে নিয়ে যেতে পারবে। দেখো পাথ 1, এখানে পাথ 1 আছে, তুমি পাথ 1 এর সাহায্যে নিয়ে যেতে পারো। আবার পাথ 2 যদি তুমি কভার করো, পাথ 2 যে আছে সেটার মাধ্যমে তুমি নিয়ে যেতে পারবে। এখানে দেখো তুমি, এখানে পাথ 3, তিনটে পথ এখানে দেখানো হয়েছে, তুমি প্রচুর পথে নিয়ে যেতে পারো। তুমি ওইখানে যে কনজারভেটিভ ফোর্সটা বলেছে, সেই ফোর্সে কিন্তু তুমি যে কোনো ওয়েতে যেতে পারো। সেক্ষেত্রে তোমার কিন্তু কনজারভেটিভ ফোর্সের কোনো পরিবর্তন হবে না। তোমার যে ফোর্সটাকে ডিনোট করা হবে সেটা হচ্ছে ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল পজিশন। এই দুটো পয়েন্টের মধ্যেই মূল ফোর্সটাকে ডিনোট করা হবে। এটা অনেকটা ডিসপ্লেসমেন্টের মতো, মনে আছে? ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স, ঠিক অনেকটা কনজারভেটিভ ফোর্স অ্যান্ড নন কনজারভেটিভ। কনজারভেটিভ ফোর্স কি করছে তাহলে? ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করছে। মুদ্রা কথা হচ্ছে এটা, কনজারভেটিভ ফোর্স ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করছে। ওয়ার্ক ডান বাই অর এগেনস্ট আ কনজারভেটিভ ফোর্স ইন আ রাউন্ড ট্রিপ। খুব ভালো কোশ্চেন, এখান থেকে এমসিকিউ তৈরি হতে পারে। রাউন্ড ট্রিপ, ধরো তুমি এখানে একটা যাত্রা শুরু করলে, এটা তোমার এ পজিশন, তুমি এখানে ঘুরছো 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 ঘুরছো, ঘুরে 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 আবার ধরো তুমি এই পজিশনে পৌঁছে গেলে। ভালো করে খেয়াল করো, তুমি ঘুরছো ঘুরছো, ঘুরে 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 তুমি কি করলে আবার বলো তো? এইটা তোমার এই পজিশনে তুমি আবার পৌঁছে গেলে। তাহলে তোমার ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন কি হচ্ছে? ইকুয়াল হয়ে যাচ্ছে না? তুমি যদি এটাকে খেয়াল করো তাহলে কি হচ্ছে, তোমার ইনিশিয়াল যে পজিশনটা ছিল, ইনিশিয়াল
ইনিশিয়াল পজিশন ইকুয়ালস টু কি হচ্ছে ফাইনাল পজিশন। তোমার যদি ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন এক হয়ে যায় তাহলে তোমার ওয়ার্ক ডান কত হবে, ফোর্সটা কত হবে, জিরো হয়ে যাবে, ওয়ার্ক ডান জিরো হয়ে যাবে এই ক্ষেত্রে। তাহলে তোমার এখানে বলেছে দেখো ওয়ার্ক ডান বাই অর এগেনস্ট ফর আ কনজারভেটিভ ফোর্স অন রাউন্ড ট্রিপ ইজ জিরো। এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন তৈরি হতে পারে যে কত ফর রাউন্ড ট্রিপ কনজারভেটিভ ফোর্স বাই কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক ডান ইজ জিরো, ওয়ার্ক ডান ইজ জিরো। আশা করি বুঝতে পেরেছো। এক্সাম্পল গুলোও কিন্তু তোমাকে কোশ্চেনে সরাসরি তুলে দিতে পারে। এক্সাম্পল গুলো কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, ইলাস্টিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এগুলো কিন্তু স্পেশাল ফোর্স যেগুলো হচ্ছে কনজারভেটিভ ফোর্স। আমি ওই জন্য স্পেশালি এক্সাম্পলগুলো নিয়েছি, এগুলো এক্সামে পার্টিকুলার তুলে দিতে পারে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স এক্সেট্রা, এগুলো কিন্তু তোমরা খাতাতে লিখে বারবার করে রিভিশন করার চেষ্টা করবে। এক্সাম্পল কিন্তু তুলে দিয়ে বলে দিতে পারে কোনটা কি ধরনের ফোর্স। চলো নন কনজারভেটিভ পরিষ্কার বুঝতে পারছো, যেটা কি হবে পাথের উপরে ডিপেন্ড করবে। দেখো ডিপেন্ডস অন, ডিপেন্ডস আপন দ্য পাথ বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন। মানে তুমি যেভাবেই ধরো এইখান থেকে এইটা একটা পথ এ থেকে বি, তুমি এ থেকে বি তে বিভিন্ন ওয়েতে যেতে পারো, তুমি এ থেকে বি তে বিভিন্ন ওয়েতে কিন্তু যেতে পারো। এইখান থেকে কিন্তু এ থেকে বিতে তুমি বিভিন্ন ওয়েতে যেতে পারো। আমি আবারও বারবার করে রিপিট করছি, এখানে যে পাথ লেনটা সেটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এখানে যে পাথ লেনটা তুমি পেয়ে যাবে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন কি পাথ লেন্থের উপরে ডিপেন্ড করবে তোমার নন কনজারভেটিভ ফোর্স। তোমার নন কনজারভেটিভ ফোর্স যদি তুমি জানতে চাও এবং তুমি যদি দেখতে চাও যে এক্সাম্পলগুলো কি হবে, সেগুলো এই ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স, পুশ পুল ইন আওয়ার ডেইলি লাইফ যেগুলো আমরা ইউজ করি, এগুলোর জন্যই তো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি, যে কোনো জিনিসকে নিয়ে যেতে পারি। নন কনজারভেটিভ ফোর্স ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। বোঝা গেল। এবার এই ক্ষেত্রে একই জিনিস, ওয়ার্ক ডান ইন রাউন্ড ট্রিপ ওয়ার্ক ডান ইজ জিরো অর নট? ডেফিনেটলি ইটস নট জিরো, ডেফিনেটলি ইটস নট জিরো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে এই ধরনের যে পয়েন্টগুলো আমি বলছি এই পয়েন্টগুলোকে কিন্তু মাথায় রেখে চলতে হয়। এবারে আমরা চলে আসবো যে কি করে আমরা চেক করব যে এটা কনজারভেটিভ ফোর্স নাকি নন কনজারভেটিভ ফোর্স। তার জন্য আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জানতে হবে। আমরা শিখেছি 11-12-এ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এক্স কে ওয়াই এর রেসপেক্টে, ওয়াই কে জেড এর রেসপেক্টে, জেড কে এক্স এর রেসপেক্টে। দেখো খুবই সহজ, এক্স কে ওয়াই এর রেসপেক্টে, ওয়াই কে জেড এর রেসপেক্টে, জেড কে এক্স এর রেসপেক্টে আমি যদি পার্শিয়ালি ডেরিভেটিভ করি তবেই আমি, এবং যদি দেখি যে এদের প্রত্যেকের ভ্যালু কি বলতো, এদের প্রত্যেকের ভ্যালু ইকুয়াল, কি বললাম বলতো, প্রত্যেকের ভ্যালু কি হবে ইকুয়াল, তাহলে আমরা বলতে পারবো এটা হবে কনজারভেটিভ ফোর্স। কি হবে? কনজারভেটিভ ফোর্স। আদারওয়াইজ এটা কিন্তু নন কনজারভেটিভ ফোর্স হয়ে যাবে। আমি কি বললাম? নন কনজারভেটিভ ফোর্স হয়ে যাবে। আদারওয়াইজ নন কনজারভেটিভ ফোর্স কিন্তু হয়ে যাবে। আদারওয়াইজ নন কনজারভেটিভ ফোর্স কিন্তু হবে। বোঝা গেল? এই দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা এখানে যেহেতু এই পয়েন্টটা শিখলাম তাহলে ডেফিনেটলি এর অ্যাপ্লিকেশনটা একটা শিখবো। দেখো বলেছে ইকুয়েশন 1-এ একটা ফোর্স দেওয়া আছে এবং বলেছে এটা কি কনজারভেটিভ, নন কনজারভেটিভ, নাকি ডিপেন্ড আপন এক্স, নাকি ডিপেন্ডস অন এক্স অ্যান্ড ওয়াই। ভেরি সিম্পল, আমাদের এখানে যে ফোর্সটা দেওয়া আছে আমরা ইন জেনারেল ফোর্স লিখতে পারি না, এগুলো এক্স এর কম্পোনেন্ট আই ক্যাপ প্লাস ওয়াই কম্পোনেন্ট অফ ফোর্স দ্যাট ইজ জে ক্যাপ and f x y z definitely this is k cap। তুমি যদি কম্পেয়ার করো তাহলে কি পাবে বলো তো? এফ এক্স ইকুয়ালস টু কি পাবে? এফ এক্স ইকুয়ালস টু পেয়ে যাবে এক্স, ভালো করে খেয়াল করো। এফ ওয়াই ইকুয়ালস টু কি পেয়ে যাবে? ওয়াই। এবং তুমি এফ জেড ইকুয়ালস টু কি পেয়ে যাবে? ভালো করে খেয়াল করো, ডেফিনেটলি এটা জিরো হবে, তাই না? ডেফিনেটলি এটা জিরো হবে। এবার দেখো তুমি, আমি কি বলেছিলাম, ডেরিভেটিভ করতে হবে। ডেল অফ এফ অফ এক্স কে কার রেসপেক্টে? ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে কি হবে? আমি ডেল বাই ডেল ওয়াই লিখলাম। এফ অফ এক্স এর ভ্যালু কত? এক্স। তুমি ভালো করে খেয়াল করো, আমি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে চাইছি কিন্তু এখানে লেখা আছে এক্স, তার মানে এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয়? জিরো। ঠিক উল্টোভাবে এবারে ডেল অফ এফ ওয়াইটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, এক্স এর রেসপেক্টে, তাহলে এফ ওয়াই এর মান কত? ওয়াই। দেখো তো এইটাকে তুমি এক্স এর রেসপেক্টে করতে চাইছো কিন্তু এখানে আছে ওয়াই, তাহলে ওয়াইটা এক্স এর রেসপেক্টে কি হয়ে যাবে? কনস্ট্যান্ট, তাহলে এখানে জিরো।
তাহলে দুটো জিরো পেয়ে গেলাম, ইকুয়াল পেলাম। আচ্ছা এক্স ওয়াই কমপ্লিট করলাম, এবার ওয়াই জেটে চলে যাব। এবারে আমি ওয়াই জেটে যাচ্ছি, ওয়াই জেড, তাহলে ডেল বাই ডেল জেড এফ অফ ওয়াই এর ভ্যালু ওয়াই। দেখো আমাকে এটা জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, বাট এখানে ওয়াই আছে, কনস্ট্যান্ট হয়ে যাবে জিরো। তাহলে একইভাবে এবার ওয়াইটাকে আমি কি করব, জেডের রেসপেক্টে করবো, ওয়াইটাকে জেডের রেসপেক্টে করবো না, হয়ে গেছে, জেডটাকে ওয়াই রেসপেক্টে করবো। তাহলে আমার যেটা পেয়ে যাব এফ অফ ওয়াই এফ অফ জেড মানে কত, জিরো। এটা তো জিরো হবেই স্বাভাবিকভাবে, জিরোর ডেরিভেটিভ জিরোই হবে সারা জীবন। তাহলে এক্স হলো ওয়াই জেড হলো জেড এক্স হবে এবার, এফ অফ জেড এক্স। ভালো করে খেয়াল করো, আমি কি করছি এবারে এক্স এর রেসপেক্টে করছি, তাহলে এটা জিরো হবে। আবার এক্সটাকে করবো এবারে, এফ অফ এক্সটাকে জেড এর রেসপেক্টে, ভালো কথা। কিন্তু এফ অফ এক্স এর ভ্যালু তো এক্স, এটা তো জেড নয়, এটা তাহলে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে জিরো। তুমি ভালো করে যদি খেয়াল করো প্রত্যেকটা ভ্যালু কি দিচ্ছে বলো তো, জিরো, প্রত্যেকটা ভ্যালু জিরো দিচ্ছে, তার মানে কি ইকুয়াল হয়ে যাচ্ছে। ইকুয়াল হয়ে গেলে কি হবে, কনজারভেটিভ ফোর্স। কিন্তু তুমি যদি আরো একটা এক্সাম্পল খেয়াল করো, কোশ্চেন নাম্বার 2, তুমি যদি কোশ্চেন নাম্বার 2টাকে খেয়াল করো, তুমি দেখো এখান থেকে আবার একইভাবে তুমি যদি কম্পেয়ার করো, আমি কম্পেয়ার করছি আবার, এফ অফ এক্স আই ক্যাপ, এফ অফ ওয়াই জে ক্যাপ, এফ অফ জেড কে ক্যাপ। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে না, দেখো তো, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স, এফ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই, এফ অফ জেড ইজ ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে দেখো আমি আবার একইভাবে বের করব ডেল অফ এফ অফ এক্স ওয়াই এর রেসপেক্টে। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ভালো করে খেয়াল করো, এফ অফ এক্স এর মানে কত দেওয়া আছে, এফ অফ এক্স এর ভ্যালু এখানে এক্স দেওয়া আছে। আবার এটাকে ওয়াই রেসপেক্টে আমি করতে চাইছি, কিন্তু এখানে দেওয়া আছে এক্স, আলটিমেটলি ভ্যালু হয়ে যাচ্ছে জিরো। তারপরে আমি এবার ওয়াইটাকে করব কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। দেখো তাহলে ডেল বাই ডেল এক্স, এফ অফ ওয়াই এর মান কত, এক্স ওয়াই। এখানে দেখো আমার তো এক্স এর রেসপেক্টে করব, ওয়াইটা তো কনস্ট্যান্ট, ওয়াইটা কনস্ট্যান্ট, এবার এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়াই থেকে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু ওয়াই চলে আসছে। তুমি ভালো করে খেয়াল করো, প্রথমটা দিয়েছে আমাকে জিরো, পরেরটা দিয়েছে ওয়ান, তার মানে এখান থেকে কিন্তু তারা ইকুয়াল হচ্ছে না। এফ অফ এক্স ডেল ওয়াই ইজ নট ইকুয়ালস টু ডেল এফ অফ ওয়াই বাই ডেল এক্স। তাহলে এরা যেহেতু ইকুয়াল নয়, তাহলে এটা কি ধরনের ফোর্স হবে, এটা নন কনজারভেটিভ ফোর্স হবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে আমরা আজকে নন কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক, এগুলো সম্বন্ধে কিন্তু বেসিক কিছু আইডিয়া নিলাম। এরপরে কিন্তু আমরা চলে যাব এনার্জিতে, এনার্জির পরেই চলে আসবে আমাদের কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।